দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। আপনারা জানেন যে বাংলাদেশে এখন নিত্যনৈমিত্তিক রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন পট পরিবর্তন দেখা দিচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দিচ্ছে তাতে অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, ডলারের যে অবস্থা ছিল, মূল্যস্ফীতি, বৈশ্বিক পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন কেমন যাচ্ছে তা নিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। এবং আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি তাপস চন্দ্র পালকে, সিএফও মার্কেটাল ব্যাংক লিমিটেড, প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার পরিবারকে। এটিএন নিউজ রাইট। আমরা আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম যে আজকে আমরা যুদ্ধ পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা নিয়ে কথা বলবো এবং করোনা মহামারী আমরা শেষ করলাম, এর পরবর্তীতে যে একটা অর্থনৈতিক টালমাটাল অবস্থা বিশ্বব্যাপী দেখা দিয়েছিল, বাংলাদেশের কি অবস্থা সেটা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। বিশ্বব্যাপী যে করোনা মহামারী একমাত্র মহামারী যেটা সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল এবং প্রতিটা দেশের মানুষকে ঘরের ভিতর বন্দী করে ফেলেছিল। অনেক যুদ্ধ আমরা দেখেছি, অনেক কিছু দেখেছি, বাট সবাইকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কারণেই ছিল না। রাস্তায় আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু করোনায় কিন্তু কেউ সাহস করেনি বাইরে আসতে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু একটা শক্ত, ভালো, মজবুত অবস্থায় ছিল এবং সেখান থেকে উত্তরণের জন্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা এবং সার্বিক স্বাস্থ্য এবং চিকিৎসা, খাদ্য সমস্ত কিছুর দিক দিয়ে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে ছিল বলেই আমি মনে করি। এবং এটার প্রতিফলন আমরা সকলেই সারা বিশ্বই কিন্তু দেখতে পেয়েছে। সব কিছুর মিলে আমরা যে জিনিসটা দেখতে পাই যে দেশের অর্থনীতিতে যে প্রভাবটা পড়েছে বহির্বিশ্বে, বাংলাদেশ কিন্তু সেদিক দিয়ে অনেকটাই এগিয়ে, কারণ খাদ্যে কোনো অভাব ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমরা 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এবং আমরা বাংলাদেশের জনগণ তার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা সেই প্রচেষ্টাই করেছি এবং প্রতিটা ক্ষেত্রেই তার অবদান দেখার মতোই ছিল এবং বাস্তবভিত্তিক। আচ্ছা, বর্তমান আর্থসামাজিক উন্নয়নে ব্যাংক খাতের ভূমিকা আসলে অতীব গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। এখন দোরগড়ায় বা পাড়ায় পাড়ায় ব্যাংকের শাখা রয়েছে, সব মিলিয়ে গ্রাহক আস্থা আপনারা কতটা পাচ্ছেন? দেখেন, ব্যাংকিং কনসেপ্টটাই হচ্ছে এই, ব্যাংক কিন্তু ব্যবসা করছে। কী ধরনের ব্যবসা করছে? সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। ব্যাংক ডুইং দ্য সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। তো সার্ভিসটা যদি ভালো দেওয়া যায়, কারণ 61টা ব্যাংক কিন্তু বাংলাদেশে এখন কাজ করছে, তো প্রত্যেকেই কিন্তু একই সার্ভিস দিচ্ছে, কিন্তু এই সার্ভিসের ভিতরে পার্থক্য হলো এই যে কতটুকু প্রম্পট, সময় উপযোগী এবং আধুনিক সার্ভিস যারা দিতে পারছে। রাইট, এক্স্যাক্টলি। আপনি জানেন ইতিমধ্যেই সরকার ডিক্লেয়ার করেছে স্মার্ট বাংলাদেশ গড়ার, এরই অংশ হিসাবে প্রত্যেকটা ব্যাংক কিন্তু এই প্রতিযোগিতায় নেমেছে। দেখেন, আমরা শুধু আগে ব্যাংকে যে বিজনেস করতে হতো, ট্রানজ্যাকশান করতে হতো, এখন কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসছি আমরা। ডিজিটাল ব্যাংকিং চালু হয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, তারপর আমরা যদি দেখি এজেন্ট ব্যাংকিং, শাখা ব্যাংকিং, উপশাখা ব্যাংকিং, সব কিছু। কেন? যে মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যে অর্থটা আছে সেটা অর্থনীতিতে সচল করার জন্য, ভূমিকা রাখার জন্য ব্যাংকগুলো কিন্তু এগিয়ে গেছে তাদের পাশে। কারণ আমরা দেখেছি যে বাসের ভিতরে আগে টাকা রাখা হতো, মাটির নিচে টাকা রাখতো, সেই টাকাগুলো অনেক সময় চুরি হতো। এখন ব্যাংক দূরে থাকার কারণে আসার পথে ছিনতাই হতো। এখন কি করেছে? ব্যাংক তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, এই নিরাপত্তাগুলোও কিন্তু তাদেরকে দিচ্ছে। এই জন্য আস্থা বেড়েছেই আমি মনে করি।
আচ্ছা, গত এক বছরের বেশি সময় ধরে আমরা ডলার নিয়ে নানা রকম কথা শুনেছি, ডলার সংকট নিয়ে কথা শুনেছি। ডলারের দাম ব্যাংক খাতে আসলে কেমন প্রভাব ফেলেছে এবং এখন ডলারের সংকটের কি অবস্থা? ডলারের আসলে সংকট নেই। আপনি জানেন পত্রপত্রিকায় প্রতিদিন নিয়তই আসছে যে আমরা কিন্তু বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছি দুইটা কারণে ডলার নিয়ে। একটা হচ্ছে যে রিমিটেন্স, আমাদের যে ভাই বোন যারা আছে বিদেশে তারা রিমিটেন্স পাঠাচ্ছে, এটা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ। তাছাড়া যে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করছি, আমাদের বাংলাদেশ কিন্তু ভালো এক্সপোর্ট করছে, তো এই এক্সপোর্টের যে প্রসিডগুলো সেটাও আসছে। তাহলে একদিকে রিমিটেন্স একদিকে এক্সপোর্ট, দুটো দিয়ে আমরা ইম্পোর্টকে কাভার দেওয়ার মতো সক্ষমতা আমরা অর্জন করেছি। আপনার কথা প্রসঙ্গেই বলতে চাই যে আজকেও আমরা চলতি বছরে যে খবর পাওয়া গেছে 2023-24-এর প্রথম মাস জুলাই দেশের রপ্তানি খাত নিয়ে একটা স্বস্তির খবর আসলে আছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের রপ্তানি আয় কিন্তু বেড়েছে। ডেফিনেটলি এই জন্যই আমাদের ডলার সংকটের কোনো সম্ভাবনা নাই। এ নিয়ে সরকারের অনেকগুলো পদক্ষেপ ছিল। অবশ্যই সরকার এবং রেগুলেটরি অথরিটি যারা আছে তাদের সময় উপযোগী যে পদক্ষেপ সেটা আমাদেরকে সাহায্য করছে ব্যাংকারদেরকে। আচ্ছা, ডলার সংকট নিয়ে মাঝে যে আমরা অনেক কথা শুনেছি, এর মধ্য থেকেও যে একটা পদক্ষেপের কথা ছিল সেটা হচ্ছে পাচার হওয়ার টাকা যেগুলো ফিরিয়ে আনলে ডলার সংকট অনেকটাই কেটে যাবে। আপনি এখন বলছেন যে ডলার সংকট নেই, পাচার হওয়া যে টাকাগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনতে কোনো রকম পদক্ষেপ বা উদ্যোগ আছে কিনা? সরকার তো অবশ্যই সেই পদক্ষেপ নিচ্ছে, সেটা আসলে আরও সারপ্লাস হবে। আপনি এটা স্বাভাবিক কারণেই, যদি আমার প্রয়োজনের অতিরিক্ত টাকা যখন আমার কাছে আসবে আমি তখন নিউ অ্যাভিনিউ খুঁজবো সেটা ইনভেস্ট করার জন্য। আবার আরেকটা হতে পারে যে আমার যে দায় থাকবে, লাইবিলিটি যেগুলো থাকবে সেগুলো পরিশোধ করার জন্য আমাকে সহায়ক ভূমিকা হিসাবে সেটা সাহায্য করবে বলেই আমি মনে করি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছিল ডলারের যে মূল্য নির্ধারণ হার সেটা তারা বাজারে হাতেই ছেড়ে দেবে, এই ব্যাপারে আপনার মতামত? এটাও একটা স্ট্র্যাটেজি এবং এতে করে সুফলই হয়েছে। বাংলাদেশ ব্যাংক ডলারের মূল্য নির্ধারণটা ব্যাংকারের উপরে ছেড়েছে, বাট কন্ট্রোল মেকানিজমটা কিন্তু তাদের হাতেই আছে। এটা স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। কারণ হলো আমরা লোকাল টাকা কিন্তু ব্যাংক টু ব্যাংক মানুষের হাতে আমরা ট্রানজ্যাকশন করতে পারি, কিন্তু ফরেন কারেন্সি কিন্তু আমাদের সেই সুযোগ নাই উইদাউট বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, যেমন বিদেশি যে আমরা এলসি পেমেন্ট করি বা এক্সপোর্ট যেটা আসবে, যাই কিছু ঘটুক সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই হতে হবে। তো সুতরাং আসল কন্ট্রোলটা কিন্তু তাদের কাছে আছে। আচ্ছা, 6 মাসের আগে এলসি খোলার যে সমস্যা হয়েছিল এখন সেটা কি অবস্থায় আছে? কারণ অনেকেই বলছেন যে এলসি খোলার জটিলতা এখনো পর্যন্ত সেরকমভাবে পুরোপুরি যায়নি, এ ব্যাপারে কি বলবেন? এলসি খোলার সমস্যা যে আগেও ছিল তা কিন্তু নয়, এলসি কিন্তু হয়েছে। আপনি দেখেন যে এলসি বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, এলসি হয়েছে, এখনও এলসি হচ্ছে। দেখা গেছে যে যখন আপনি দেখবেন বাজারে যখন দ্রব্যমূল্য বেড়ে যায় মানুষের তখন হুমড়ি খেয়ে পড়ে, যার 1 কেজি দরকার সে 5 কেজি কিনতে চায়। তাতে করে কি হয়, মার্কেট আপ হয়ে যায়, ক্রাইসিস সৃষ্টি হয়, এগুলা সৃষ্ট। তো এখন আমি মনে করি যে এলসির যে খোলার বিষয় যেটা, এটা কখনোই বন্ধ ছিল না, এখনও বন্ধ নেই, ভবিষ্যতেও বন্ধ থাকবে না বলেই আমি মনে করি। আচ্ছা, অর্থনীতি আরও বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টে এই পর্যায়ে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আজকে আমরা কথা বলছিলাম করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল আজকে আমাদের সাথে আছেন। আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে এলসি নিয়ে কথা বলছিলাম। অনেক সময় দেখা যায় যে বাজারে এলসি পাওয়ার সাথে সাথে প্রোডাক্ট যেটা আছে বাজারে চলমান সেটা দাম বৃদ্ধি হয়।
এইটার আসলে যে জটিলতা সৃষ্টি হয় এলসি হওয়ার পরপরই দাম বৃদ্ধির, এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা দুইটা কারণ। এটা একটা হচ্ছে যে বিশ্ববাজারে যদি দাম বেশি হয় তখন আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে, এটাই স্বাভাবিক, এবং এটার ইম্প্যাক্ট তো আমার এখানেও পড়বে। কিন্তু এটা পরিত্রাণের জন্য যেটা করতে হবে, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি যদি ব্যবহারে নেই, আমি যদি একটু ধৈর্যের পরীক্ষা দিই এখানে, তাহলে এই সংকট কাটিয়ে ওঠা খুবই সম্ভব। আচ্ছা, রপ্তানি নিয়ে আমরা কথা বলছিলাম, রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে, এর পরিধি আরও বাড়াতে আমাদের কি করণীয়? বিভিন্ন পদক্ষেপ তো আছেই। আপনি দেখেন আমাদের রপ্তানির মূল খাত হচ্ছে আরএমজি, তো এটা কিন্তু এখনও টিকে আছে। এছাড়াও আমরা খাদ্যে, তারপর এখন আবার নতুন করে পাট, এরকম অনেক খাত আছে। আমরা কিন্তু মেডিসিনও আমরা রপ্তানি করছি। তো সব কিছু মিলে আমার মনে হয় যে বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন, শিল্প উন্নয়নের যে ভূমিকায় কাজ করে যাচ্ছেন, আমরা যদি সঠিকভাবে সকলে মিলে একত্রে কাজ করি, অবশ্যই রপ্তানি খাত বাড়বে এবং রপ্তানি আয়ও বাড়বে। আচ্ছা, কৃষক পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রদানে মার্কেন্টাইল ব্যাংকের ভূমিকা জানতে চাই। আপনারা জানেন যে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল স্যার, উনি একজন রাজনীতিবিদ এবং অত্যন্ত সৎ মানুষ ছিলেন। উনি এই ব্যাংক যখন গড়েন, ওনার প্রথম একটা স্লোগান ছিল যে শুধু তেলে মাথায় তেল দেওয়া নয়, গণমানুষের জন্য আমি ব্যাংক দিয়েছি। এবং এই ব্যাংক কিন্তু একমাত্র ব্যাংক বাংলাদেশে যেটা উদ্বোধন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তে উনি সবসময় মানুষের পাশে থাকার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন, আজও এটা অব্যাহত আছে। মার্কেন্টাইল ব্যাংক প্রান্তিক কৃষক থেকে শুরু করে গরিব দুঃখী মানুষের পাশেই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, এখানে চিফ অ্যাডভাইজার হিসেবে ছিলেন হলো এক্স গভর্নর লুৎফর রহমান সরকার সাহেব। তো সরকার স্যার প্রথম এই ক্ষুদ্র ঋণ চালু করেন এবং মার্কেন্টাইল ব্যাংক দিয়েই শুরু। আচ্ছা, এখনো এটা অব্যাহত আছে। আপনার কথা প্রসঙ্গে বলতে চাই যে গ্রামের প্রান্তিক যে মানুষগুলো আছেন, তারা অনেক সময় দেখা যায় এনজিও নির্ভর হয়ে থাকেন। সেই বলয় থেকে তাদেরকে বের করে আনাটা এখনকার সময় কতটা চ্যালেঞ্জিং? আমি চ্যালেঞ্জ মনে করছি না। আপনি নিজেই দেখতে পাবেন যদি একটু চোখ খুলি আমরা, প্রান্তিক লেভেলে কিন্তু ব্রাঞ্চ চলে গেছে, যেখানে ব্রাঞ্চ যেতে পারে নাই উপশাখা গিয়েছে, যেখানে উপশাখা যেতে পারে নাই সেখানে কিন্তু এজেন্ট ব্যাংকিং গিয়েছে। তো সুতরাং বলতে গেলে যে প্রতি পাড়া মহল্লায় যদি খুঁজেন একটা ব্যাংকের শাখা পাবেন। একটা ব্যাংকের শাখা যদি থাকে তখন কিন্তু মানুষ এই যে এনজিও নির্ভরশীলতা আগের মতো কিন্তু এখন আর নেই। আপনি যদি তাকিয়ে দেখেন অ্যাপস ভিত্তিক যে ব্যাংকটা আছে বা ক্যাশলেস যেটাকে আমরা বলছি, তাতে মার্কেন্টাইল ব্যাংক কতটা এগিয়েছে? অবশ্যই আমাদের রেনবো অ্যাপস আছে একটা, ঘরে বসেই আপনি করতে পারছেন। আমাদের আধুনিক যত ব্যাংকিং সুবিধা, সমস্ত ব্যাংকিং সুবিধা নিয়েই কিন্তু মার্কেন্টাইল ব্যাংক বাজারে এখন তৃতীয় প্রজন্মের ব্যাংক হলেও প্রথম সারির ব্যাংকের সাথে কিন্তু কম্পিট করে টিকে আছে। আচ্ছা, আইএমএফ এর ঋণ নিয়ে একটু কথা বলতে চাই। বলা হচ্ছিল যে আইএমএফ এর ঋণ বাংলাদেশের যে অর্থনীতির চাকা সেটা বৃদ্ধিতে আর সহায়তা করবে। ব্যাংকাররাও বলছিলেন যে অনেকটা অনিশ্চয়তা কাটছে। আপনার কি মত? অবশ্যই, কারণ তাদের সহযোগিতার হাত কিন্তু এখনো অব্যাহত আছে। তাই সুতরাং অর্থনীতির চাকা যদি ঘোরাতে হয় তাহলে অবশ্যই অর্থের সরবরাহ প্রয়োজন আছে। সবকিছু মিলে আমরা কিন্তু ভালো অবস্থা নিয়ে আছি এবং তাদের সাহায্য এবং সহযোগিতার হাত যেহেতু প্রসারিত আছে, অব্যাহত আছে, এটা আগামী দিন আরও নতুন কিছু সৃষ্টি করবে, নতুন দিগন্তের উন্মোচন ঘটবে, আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো হবে এবং ডেভেলপমেন্ট যখনই হবে তখন দেখবেন যে আপনার যে কথাটা এখানে আসছে যে অর্থনীতির চাকা ঘুরছে, অবশ্যই সেই চাকা ঘুরবে। অর্থনীতির সুদের হারে এতদিন একটা প্রতিবন্ধকতা ছিল বা একটা বাধা ছিল, আমরা বলতে পারি 6-9 একটা ছিল। এখন আপনি কি বলবেন, এখন সেটা কোন পর্যায়ে আছে? হ্যাঁ, আপনি জানেন যে সুদের হার যে ক্যাপটা ছিল এটা উঠে গেছে। ডিপোজিটের ক্ষেত্রে এটা আগেই উঠেছে, ফ্রম জুলাই থেকে ঋণের যে ক্যাপ সেটাও উঠে গেছে। তো এখন দুইটার ভিতরে যদি আমার সুদের হার নির্ভর করে কিসের উপরে, আমি কম দামে কিনতে পারলে
কম দামে বিক্রি করতে পারবো, আমি বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে। এখন আমার রেগুলেটরি বডিকে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে অ্যাভারেজ যে আছে আমাদের যে ট্রেজারি বিল বন্ড, এটার গড় করে রেট ফিক্স করতে। যেমন এখন 10.10 চলছে, আপ টু এটা 6 মাস পর্যন্ত নিতে হবে, জুলাই থেকে শুরু হয়েছে, ডিসেম্বর পর্যন্ত যাবে। এটার উপর ভিত্তি করে মার্জিনাল প্রফিট রেখে আমরা কিন্তু ডিপোজিট যারা আছে হোল্ডার, তাদেরকে কিন্তু আমরা সুদ দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা সুবিধার কথা বললাম, মার্কেন্টাইল ব্যাংক যে ভোক্তাদেরকে সুবিধার কথা দিচ্ছে সেটা বললাম। সাধারণ মানুষদের কিন্তু একটা অভিযোগ আছে ব্যাংক নিয়ে, সেটা হচ্ছে অনেকেই বলেন যে এই খাত ক্ষমতাশালীদের জন্য বা সুবিধাভোগী উচ্চবিত্তদের জন্য, কি বলবেন? আমি এটা মানতে চাচ্ছি না, কারণ ব্যাংক সকলের জন্য। এই যে ক্ষুদ্র ঋণ কেন আছে, কর্পোরেট ঋণের পাশাপাশি আমরা ক্ষুদ্র ঋণ দিচ্ছি, এগ্রিকালচার ঋণ দিচ্ছি, এবং ভোক্তা ঋণও আমরা দিচ্ছি। সব কিছুই এগুলো তো সাধারণ মানুষের। তাহলে ক্ষমতাসীন ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো এই, আমার কিছু নাই কিন্তু আমি ঘুরে দাঁড়াতে পারি, সেটাই আমার ক্ষমতা। এখানে কিন্তু কেউ টিকবে না। তো সুতরাং আমি যদি ব্যাংকের দ্বারস্থ হই, আমি ব্যাংকের কাছে আসি, সাহায্য সহযোগিতা চাই, সততা নিয়ে, ব্যাংক অবশ্যই তার পাশে থাকবে। আচ্ছা, রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। এই যে পাশে থাকা, নিরন্ন মানুষের পাশে আসলে ব্যাংক কতটা থাকছে সেটা নিয়েও আপনার কাছে জানতে চাই। এছাড়াও আপনাদের কার্যক্রম যে আছে CSR, সে প্রসঙ্গে একটু জানতে চাই। আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন, রাজনীতির জায়গায়, ব্যাংকের জায়গায়, সাধারণ মানুষের পাশে থাকার যে বিষয়টা, CSR এর কথা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে প্রতিটা ইভেন্টেই কিন্তু মার্কেন্টাইল ব্যাংক বিশেষ ভূমিকা রেখে চলছে। কিছুদিন আগে আপনি বন্যা, তারপরে আপনার প্রাকৃতিক দুর্যোগ যেটা হলো ইয়েতে কি বলেন, ঘূর্ণিঝড়ের যে বিষয়টা ছিল, আমরা কিন্তু তারপরে শীত গেল, শীতে যে শীতবস্ত্র দান, এবং কোভিডকালীন সময়ে আমরা কিন্তু মানুষের পাশে গিয়ে খাদ্য নিয়ে আমরা দাঁড়িয়েছি, পোশাক আশাক নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু প্রতিটা মার্কেন্টাইল ব্যাংক, কারণ মার্কেন্টাইল ব্যাংকের একটা স্লোগান আছে যে বাংলার ব্যাংক, বাংলার মানুষের ব্যাংক। বাংলার মানুষের ব্যাংক আপনারা বলছেন। আমরা রাজনীতি নিয়ে কথা বলছিলাম, রাজনীতি অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম। আমরা অনেকেই আসলে অনেক সময় রাজনীতি থেকে অর্থনীতিকে আলাদা করে দেখতে চাই। আসলে কি এই দুটো খাতকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, সত্যিকার অর্থে সুযোগ নাই। রাজনীতি, এবং আপনি দেখেন রাজনৈতিক অবস্থা যদি স্ট্যাবল হয় তাহলে দেশ ভালো থাকবে, এবং দেশ যদি ভালো থাকে তখন অর্থনীতির চাকা সচল থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, নির্বাচন কেন্দ্রিক আন্দোলন যদি কম হয়, যে রাজনৈতিকগুলো বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, সেটা ব্যাংক খাতের উপর কিরকম প্রভাব পড়বে বলে? ওই যে মানুষের ভিতরে যদি স্বস্তি থাকে তখন নিশ্চিত, ধরেন আপনি যদি অস্থিরতা থাকে তখন কি হয়, দেখা যাচ্ছে আপনি কারখানায় যাবেন, আপনি থাকেন যেখানে তার থেকে 6 মাইল দূরে, আপনার যাতায়াতের কষ্ট হচ্ছে, তাহলে ইন ডিউ কোর্স, ইন টাইম আপনি কাজটা করতে পারছেন না। এই ধরনের বাধা তো থাকছেই। তো সুতরাং এই বাধাগুলো যদি স্থিতিশীল থাকে রাজনীতি, তাহলে এই বাধাগুলো যদি না থাকে, তাহলে মানুষ তার পূর্ণ উদ্যমে কাজ করার যদি সুযোগ পায়, তখন প্রোডাকশন থেকে শুরু করে তার যে দৈনিক যে তার এফোর্ট দেওয়ার যে সুযোগটা আছে, সেটাই প্রপার ইউটিলাইজ করতে পারে। আচ্ছা, চুইয়ে পড়া একটা অর্থনীতি উন্নয়নের কথা আমরা অনেক আগে থেকেই শুনছি, এবং এখন যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সুফল শেষ পর্যন্ত ক্ষমতা কেন্দ্রের সাথে যুক্তরাই পাচ্ছেন। আমরা একটু আগে যেটা সাধারণ মানুষের অভিযোগ প্রসঙ্গে বলছিলাম, জিডিপি হোক, মাথাপিছু আয়, এসব বাড়ার সাথে সাথে সব কিছু উন্নয়নের কথা শোনা গেলেও আয় বৈষম্য বেড়ে যাওয়ায় চরম বৈষম্যমূলক সমাজে আমরা পরিণত হয়েছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? বিষয়টা একটু খোলা যদি আমরা চোখে দেখি, এখন রিক্সাওয়ালাই বলেন, আমরা ভিখারির কথাই যদি বলি, সবাই কিন্তু কিনে খেতে পাচ্ছে। তার মানে কি, তার আয় বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি হলেও না খেয়ে কিন্তু এখন কোনো মানুষ নাই। তো সুতরাং বর্তমান সরকারের যে নীতি গ্রহণ করেছে, সেই নীতিতে আপনি দেখবেন যে প্রতিটা মানুষই কিন্তু স্বস্তিতে আছে। দ্রব্যমূল্য, কিছুদিন আগেও পেঁয়াজের দাম অনেক হয়েছে, তাতে কি হয়েছে, সময় কিন্তু বেশি দিন লাগেনি,
কাঁচামরিচের দাম বেড়েছে এই কথাও আসছে, সেখান থেকেও কিন্তু আমরা সার্ভাইভ করেও চলে আসছি। এবং আমাদের যেটা দরকার, সহনশীল হওয়া দরকার, এবং একটু দেশপ্রেম যদি আমাদের থাকে, তাহলেই সব কিছু বাস্তবে আমরা সার্থকতার সাথে এবং সফলভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ধন্যবাদ আয়োজনে আপনাকে। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষও আমার একটু প্রশ্ন ছিল। আমরা রাজনৈতিক অঙ্গন নিয়ে কথা বলেছি, অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছি। আমরা জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং লায়নো রোটারি ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সমাজ কল্যাণমূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছেন। এতগুলো পরিচয় কিভাবে ধারণ করেন? ওই যে মনের একটা জোর আছে, আর এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই যে নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতা এবং মানুষের সাথে মন খুলে মিশা। কারণ একটা ব্যাংকে থেকে এই কাজগুলো সত্যিকার অর্থেই করা অসম্ভব। ব্যাংকের সময় বের করা খুবই কঠিন। ব্যাংক শেষ হওয়ার পরে আমি তাদের সাথে সম্পৃক্ত হই এবং তাদের সাথে তাদের যে নির্দেশনাগুলো থাকে সেগুলো ছুটির দিনগুলোতে পালন করার চেষ্টা করি। আচ্ছা, এবং মানুষের ভিতরে যে ভালোবাসাটা আমি পেয়েছি এই জন্যই সম্ভব হয়েছে। অসংখ্য ধন্যবাদ আজকে ধন্যবাদ আয়োজনে যুক্ত আপনাকে। হবার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। আমরা যে কোনো পরিস্থিতিতেই চাই যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক, এবং এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।